আজ আমার বরের বিয়ে, ভুল বললাম? আজকের পর শুধু আমার বর নয়, আমার সতীনেরও বর হবে। সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দিলাম তাকে। শ্যামলা রঙের মানুষটাকে সাদা পাঞ্জাবিতে বেশ লাগছে। বিয়ের পাগড়ি মাথায় দিতে চাইলে সে একটু বিরক্তির সাথে বলে উঠল, হইছে তো, আমি কি এই প্রথম বিয়ে করতে যাচ্ছি? প্রথম বিয়েতে পাগড়ি পরার সৌভাগ্য হয়নি তোমার, তাই এখন সুযোগ পেয়েছো, পরে নাও। কথাটা বলতে গিয়ে গলাটা কেমন যেন ভারী হয়ে আসলো আমার। নিজেকে কোনো মতে সামলে নিলাম। শাশুড়ি মা পাশের ঘর থেকে বেশ তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি কর বাবা, দুপুর হয়ে যাচ্ছে, দূরের রাস্তা, বউ নিয়ে আবার বাড়ি ফিরে আসতে হবে তো। রাত হয়ে গেলে আবার ঝামেলা, নিয়ম কানুনের ব্যাপার সেপার তো আছে, তাই না? প্রথমেই যদি আমার কথা মতো চলতি তাহলে এই অলক্ষীর মুখ দেখা লাগতো না। এতদিনে নাই নাতনির মুখ দেখে ফেলতাম। কপাল খারাপ আমার, যাওয়ার সময় এই অলক্ষীর মুখ দেখে যেন বের হইতে না হয়, খেয়াল রাখিস। হইছে মা, আজ এসব বাদ দাও, তোমার কথা মতোই তো সবকিছু হচ্ছে, বেচারিকে একটু শান্তি দাও। একটু ধমকের সুরে বলে উঠলো বিজয়। আমি বিজয়ের মুখটা আঙ্গুলের স্পর্শে চেপে ধরলাম। থাক না, শুভ কাজে যাচ্ছ, মায়ের সাথে এভাবে কথা বলো না, উনি আবার কষ্ট পাবেন। আমার এইসব রোজ শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, এখন আর কষ্ট হয় না। সত্যি করে বলো তো, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? না সত্যি, আমাকে একটু জড়িয়ে ধরবে। আজকে তো শুধু তুমি আমার, কালকে থেকে তুমি ভাগ হয়ে যাবে। এইটা বলে আর নিজেকে সামলাতে পারলাম না, কেঁদেই ফেললাম। দেখো তুমি এমন করলে আমি কিন্তু সত্যি বিয়ে করতে যাব না। আমি কিন্তু এমন প্রস্তাবে কখনোই রাজি ছিলাম না, শুধু তোমার কথায় রাজি হয়েছি। তবে তুমি এটা জেনে রাখো, বিয়ে হয়তো করছি, বাট তাকে আমি কখনোই মেনে নিতে পারবো না। আমি শুধু তোমাকে ভালোবাসি। বিজয় আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বড় ননদ এসে আমাদের এই অবস্থায় দেখে মুখ বেঁকিয়ে বলতে লাগলো, তোমাদের নাটক শেষ হলে আমরা এবার এগোতে পারি। বেলা 12:30 বাজে। নাটক দেখতে দেখতে এখন আর ভাল লাগে না। বিজয় আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে বিজয়কে বিদায় জানালাম। জানালা দিয়ে ওদের গাড়িতে উঠে যাওয়া দেখছিলাম। যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হলো, ঠায় দাঁড়িয়েছিলাম। ওরা যাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। আহ কি কষ্ট, এত কোনো কষ্ট হচ্ছে আমার। বিজয় তো বলছে সে বাধ্য হয়ে বিয়েটা করছে, ভালোবেসে তো নয়। আর বিয়ে করতে তো আমি রাজি করিয়েছি, সে শুধু আমাকেই ভালোবাসে। নতুন মেয়েটা তো শুধুমাত্র একটা সন্তানের জন্য, একজন উত্তরাধিকারীর জন্য। যদি আমি একজন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতাম তাহলে হয়তো এই দিনটা কোনোদিন আমার জীবনে আসতো না। আজ পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। সেদিন প্রথম বিজয়ের সাথে দেখা হয়েছিল। ইস কি বাজে পরিস্থিতিতে পড়েছিলাম সেদিন। ভার্সিটিতে ঢুকতেই উষ্টা খেয়ে পড়ে গিয়ে জুতা জোড়া ছিঁড়ে গেল আমার। সবার কি আট্টহাসি, আমি খুব লজ্জা পাচ্ছিলাম। আসলে জুতাটা ছেড়াতে যতটা না লজ্জা পাচ্ছিলাম, তার চেয়ে বেশি লজ্জা পাচ্ছিলাম ওই ছেলেগুলোর সামনে এমন ভাবে পড়ে যাওয়াতে। ওরা অনেকগুলো ছেলে একজন আরেকজনের সাথে বলাবলি করছে। এমন ভাবে হাসার কি হলো? একজন মানুষ পড়ে গেছে, কোথায় ওরা হেল্প করবে সেটা না করে তোরা হাসছিস। আরে হাসছি কি সাধে নাকি? দেখ না, মেয়েটার জুতা ছিঁড়ে গেছে, আর ওই জুতা যে আরো কতবার ছিঁড়ছে হিসাব নেই। দেখ তোরা জুতা জোড়াতে সেলাই আর সেলাই, 150 টাকার জুতাতে 150-র বেশি হবে সেলাই করা হয়েছে। আরে মনে হয় হারকিপটার জাত, মনে হয় ময়লার ডাস্টবিন থেকে উঠে এসেছে। এইটারে তো আমি প্রতিদিন দেখি এক জামা পইরা আসে, ধুইতে ধুইতে জামার রং নষ্ট হয়ে গেছে, তাও নতুন জামা বানায় না। চাওয়ালা চা দিতে দিতে বলল, মেয়েটা অনেক কষ্ট করে পড়ালেখা করে, মা নাই বাপ ঘরে পড়া। এই মেয়েটা দর্জিগিরি টিউশনি কইরা অনেক কষ্টে নিজের পড়ালেখা আর সংসার চালায়। আমি তো ভেবেছিলাম এটা একটা হারকিপটার বাচ্চা, কিন্তু এখন তো শুনছি একদম ফকিরের বাচ্চা। হা হা হা। কথাটা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। অনেক কষ্ট করে উঠে ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এই যে শুনুন, মানুষের দরিদ্রতা নিয়ে মজা করবেন না। আমি গরিব, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, আমি আপনাদের মতো দামি জামা কাপড় কিনতে পারি না, প্রতিদিন নতুন নতুন জামা পরার সামর্থ্য আমার নাই। এটা কি আমার অন্যায়? এক জুতা যতদিন পারি সেলাই করে পরি, কারণ যে 150 টাকা দিয়ে আমি নতুন জামা কিনবো, সেই 150 টাকা দিয়ে আমার 2 দিনের বাজার চলে। তাই 10 টাকা দিয়ে সেলাই করে নিলে আমার খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু যদি সময় মতো বাবার মুখে খাবার আর ওষুধ তুলে দিতে না পারি, তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। আমার পৃথিবীতে শুধু বাবা ছাড়া আর কেউ নেই। এই যে এত কষ্ট করছি কেন জানেন? মনে একটা বড় আশা নিয়ে যদি কখনো পড়ালেখা করে একটা ভালো চাকরি করতে পারি, তাহলে বাবাকে নিয়ে একটু ভালো মন্দ খেয়ে বেঁচে থাকতে পারবো। আপনারা বড় লোক ঠিকই, কিন্তু আপনাদের মনটা অনেক ছোট। মানুষকে সাহায্য করতে না পারলে কষ্ট দেওয়ার অধিকার আপনাদের নাই, মনে রাখবেন কথাটা। আমি যখন এই কথাগুলো বলছিলাম, ছেলেগুলো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, কোনো কথা বা তর্ক করছিল না। তবে একটা জিনিস খেয়াল করছিলাম, সব ছেলেদের মধ্যে একটা চশমা পরা ছেলে চুপ ছিল। যখন সবগুলো ছেলে আমাকে নিয়ে মজা করছিল, তখন
তখনও ওই চশমা পরা ছেলেটা তেমন কিছুই করেনি। সে ফোন টিপা নিয়ে ব্যস্ত ছিল, হয়তো তেমন কিছু করেনি, অথবা হতে পারে খুব ভদ্র। যখন আমি কথাগুলো বলছিলাম সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। খুব কেঁদেছিলাম সেদিন, ক্লাস না করে বাড়ি ফিরে এসেছিলাম। পরের দিন যখন ভার্সিটিতে গেলাম, চশমা পরা ছেলেটা আমার দিকে এগিয়ে এসে বলল সরি। আমি বললাম কেন? তখন সে বলল কালকের ব্যাপারটার জন্য। আপনি তো কিছুই করেননি, তাহলে ক্ষমা চাচ্ছেন যে? আমার ওদেরকে থামানোর উচিত ছিল। ওরা যখন হাসাহাসি করছিল আমার বাধা দেওয়ার দরকার ছিল, বাট আমি তা না করে চুপ ছিলাম। তাতে কি? ওরা তো আর মিথ্যা কিছু বলেনি, শুধু আমার কাছে শুনতে খারাপ লাগছিল। যদি আমি আপনাকে কিছু দেই নিবেন? আমাকে দেখে কি আপনার খারাপ মেয়ে মনে হয়? আমি কখন বললাম আপনি খারাপ মেয়ে? বলেননি, তবে বিনা কারণে অপরিচিত কাউকে কিছু দেওয়া অবশ্যই কোনো ভালো লক্ষণ হতে পারে না। আপনি আমাকে ভুল বুঝছেন, সেটা হলেই খুশি হব। এই বলতে বলতে ক্লাসে ঢুকে গেলাম। ইদানিং এই ছেলেটা আমার পিছনে লেগেই থাকে। আমি যখন টিউশনিতে যাই তখন ওই ছেলে পথের মাঝে দাঁড়িয়ে থাকে। ভার্সিটিতে গেলে জোর করেই কথা বলে, কি চায় আমার কাছে। আমার আশেপাশে ঘোরাফেরা করে, আমাকে আর চোখে দেখে, আমি কোথায় যাই নজর রাখে। কেন করে এইসব? যা খুশি করুক, তাতে আমার কি। এক সপ্তাহ পরের ঘটনা, দরজায় এসে কে যেন নক করলো। আমি বললাম ভেতরে আসুন। আমার বাসায় সারাদিন অনেক মানুষই আসে, কাপড় বানাতে দিয়ে যায়, বানানো হলে নিয়ে যায়, তাই কে এসেছে না দেখেই ভিতরে আসতে বললাম। মানুষটা ভেতরে আসতেই চমকে উঠলাম, এ কি আপনি? তুমি এক সপ্তাহ ধরে ভার্সিটিতে যাও না কেন? আপনি বাসা চিনলেন কিভাবে? সেই চাওয়ালার কাছ থেকে? কি চান আপনি? তুমি ভার্সিটিতে যাও না কেন? আপাতত এইটুকু জানতে চাই। আমার বাবা মারা গেছে এক সপ্তাহ আগে। কিভাবে? অসুস্থ তো অনেক দিনের। ওই দিন হঠাৎ করেই বাবা আমাকে রেখে সারা জীবনের জন্য চলে গেল। এখন তাহলে কি হবে? কিভাবে একা একা থাকবে? আর কি হবে? কপালে যা আছে তাই হবে। আপনি এখন প্লিজ চলে যান, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি যাবে আমার সাথে? কোথায়? আমার বাড়িতে। আপনার বাড়িতে গিয়ে আমি কি করব? আমার সাথে থাকবে? হা হা হা, ভালোই তো মজা করতে পারেন। মজা না, সত্যি বলছি। কোনটা সত্যি? আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ভালোবাসা গরিবের জন্য না। দরজায় আবার কে যেন টোকা দিল। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। কেউ দেখলে আবার কি ভাববে কে জানে। যেমনটা ভয় পাচ্ছিলাম ঠিক তেমনটাই হলো। মানুষ বলল যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আমার বেলাতেও হলো তেমন। দরজা খুলে দেখি বাড়িওয়ালা।